নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকেও যদি মার্কেটের কথা বলি, একটা হেভি প্রেসার দেখা গেছে এই নিফটি ফিফটি এই 253 পয়েন্ট পরে বন্ধ হয়েছে। যদিও আজকের যে লো ছিল এই 25,327.60, এইখান থেকে প্রায় 100 পয়েন্টের কাছাকাছি রিকভারিও কিন্তু এই শেষের 2 ঘন্টায় দেখিয়েছে। এটাই কিছুটা পজিটিভ ব্যাপার যে শেষের দিকে কিছু গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। আর গতকাল আমেরিকান মার্কেট যেভাবে পড়ছিল তারই এফেক্ট আজকে দেখা গেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, গতকাল এই ডাউ জোন্স প্রায় 2.25% পড়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটাও এই 1%-এর উপরে পড়া ছিল। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে আমাদের যে নিফটি তার এক্সপায়ারিও ছিল, তো সেই মান্থলি এক্সপায়ারির জন্য একটা বড় প্রেসারও কিন্তু তৈরি হয়েছে, কারণ অনেক যে পজিশন সেগুলো খালি হয়েছে। আর এই মান্থলি এক্সপায়ারির দিনে মার্কেটে কিন্তু এরকম প্রেসার বা তার সঙ্গে সঙ্গে বড় তেজিও দেখা যায়, তো সেরকমটা আজকের দিনে দেখাও গেছে। আর যদি বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো দেখি, এই নিফটি ফিফটি এটাতে 1.12% পড়েছে। এই নিফটি নেক্সট 50 সামান্য পজিটিভ তবে ফ্ল্যাট রয়েছে। নিফটি ব্যাংক এটাই নিফটি ফিফটির মতো অতটা পড়েনি, 0.35% ডাউন হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.56% ডাউন। মিড ক্যাপ সিলেক্ট 0.22% লাল নিশানে। তো বেশিরভাগই ইন্ডেক্স দেখতে পাচ্ছেন সবই লাল নিশানে ট্রেড করেছে। যেমনটা এখানে 100, 200, 500 দেখতে পাচ্ছেন সবই এখানে লাল। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.32% করে পড়েছে। এবং এই স্মল ক্যাপ 100 এটাই 0.55% এবং এই স্মল ক্যাপ 50 এটাই 0.37% পড়েছে। এবং যে ওভারঅল মার্কেট ব্রেথ সেটাও খারাপ দেখতে পাচ্ছেন। এই 3,270 খানা স্টকের মধ্যে এইখানে পড়া শেয়ারের সংখ্যা 2101 খানা এবং সেখানে বাড়া শেয়ার কতগুলো রয়েছে? মাত্র 1068 খানা। এই একখানা বাড়া শেয়ারের সামনে বলতে পারেন প্রায় দুখানা কিন্তু পড়া শেয়ার রয়েছে। আর বিভিন্ন সেক্টরগুলো কেমন পারফর্ম করলো? আজকে সব থেকে খারাপ পারফর্ম করেছে আবার সেই নিফটি আইটি। দেখতে পাচ্ছেন 4.74% পড়েছে। এবং গতকাল জেব্রিজ তাদের একটা বড় রিপোর্টও সামনে এসেছে যে এমনিতে কিছু কোম্পানি প্রায় 30% পর্যন্ত পড়তে পারে এই এআই ফেয়ারের কারণে। এবং তার সঙ্গে সঙ্গে খুব খারাপ যদি কেস হয় তাহলে এই নিফটি আইটি এর মধ্যে থাকা বিভিন্ন কোম্পানিতে প্রায় 65% পর্যন্ত ক্র্যাশ আসতে পারে, যেটাই জেব্রিজ বলেছে। এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল এই যে নাসডাক কম্পোজিট সেখানে পতন দেখা গিয়েছিল, সেরকমটা দেখতে পাচ্ছেন এই যে আইটির মতো একটা এত বড় ইন্ডেক্স প্রায় 5.5% পড়ে গেছে। এই নিফটি অটো এটাই 0.5% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.55% পড়েছে। এফএমসিজি সামান্য পজিটিভ 0.19%। মিডিয়া এটাও ডাউন হয়েছে 1.31%। মেটাল 1% তেজিতে ছিল। ফার্মা এটা সামান্য তেজিতে। পিএসইউ ব্যাংক 0.29% বাড়া। আর এই পিএসইউ ব্যাংক ইন্ডেক্স এটা কিন্তু বিগত কয়েকদিন ধরে খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এবং এই পিএসইউ ব্যাংকের মধ্যে থাকা কোম্পানিগুলো আগামী 1.5 থেকে 2 বছর ভালো পারফরমেন্স কিন্তু দেখাতে পারে। তারপরে এই প্রাইভেট ব্যাংক 0.47% ডাউন হয়েছে। এই নিফটি রিয়েলটি এটাই 2.5% নিচে রয়েছে। এই নিফটি আইটির মধ্যে দেখতে পাচ্ছেন যে 10খানা কোম্পানি রয়েছে, সেই প্রতিটা কোম্পানি আজকে লাল নিশানে বন্ধ হয়েছে। এমন কোনো কোম্পানি নেই যেগুলো আজকে সবুজে বন্ধ হয়েছে এই নিফটি আইটির মধ্যে। এবং এখানে আইটি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এই 30,000-এর কাছাকাছি পৌঁছে গেছে, যেটাই কিছুদিন আগেই প্রায় 46,000-এর কাছাকাছি চলছিল। এবং যদি একটু লম্বা প্যাটার্ন দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এর আগে এই নিফটি আইটি এরকম লেভেলে কোন সময় করেছিল? এই 30শে অক্টোবর 2023 এই সময় করে এই যে নিফটি আইটি এটাই 30,000-এর কাছাকাছি ছিল। তারপরে ভালো র্যালি এসেছিল এবং দেখতে পাচ্ছেন প্রায় 2.5 বছর পর এই যে নিফটি আইটি এটা কিন্তু আবার সেই আগের লেভেলের কাছাকাছি ফিরে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই নিফটি আইটির মধ্যে থাকা অনেক কোম্পানি তো কোভিডের সময়কার যে প্রাইস সেখানে চলে এসেছে। এছাড়াও আরো অনেক কোম্পানি যেমন দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির মধ্যে এলএনটি এত বড় একটা কোম্পানি 3.33% ডাউন হয়ে গেছে। তারপরে এইচডিএফসি ব্যাংক 1.31% পড়েছে। ভারতী এয়ারটেল এটাও পড়েছে 2.57%। আর এই নিফটি ফিফটির মধ্যেও অনেক যে কোম্পানি রয়েছে তার মধ্যেও তো বড় কোম্পানি ছোট কোম্পানি রয়েছে মার্কেট ক্যাপের দিক থেকে। সেখানে ভারতী এয়ারটেল এর মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 11.63 লাখ কোটি টাকা। এটাই মার্কেট ক্যাপের দিক থেকে টপ 5 নম্বরে রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন 6.98 লাখ কোটি টাকা। এবং এই এলএনটি এটাও 5 লাখ কোটি টাকার উপরের মার্কেট ক্যাপের কোম্পানি। তো এরকম বড় বড় মার্কেট ক্যাপের কোম্পানিতে প্রায় 3 থেকে 5% ডাউনফল কিন্তু এসেছে। এবং যদি আইটি মুভারের কথা বলি, আজকে যে নিফটি ফিফটি 253 পয়েন্ট পড়েছে, এর মধ্যে কাদের কাদের কন্ট্রিবিউশন বেশি রয়েছে? যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এলএনটি এরা ফেলেছে 37 পয়েন্ট। তারপরে এই এইচডিএফসি ব্যাংক 35 পয়েন্ট ফেলেছে। তারপরে ইনফোসিস আইটি সেক্টর থেকে 31 পয়েন্ট ফেলে দিয়েছে। ভারতী এয়ারটেল 30 পয়েন্ট। তারপরে ইটার্নাল 22 পয়েন্ট ফেলেছে। আইসিআইসিআই ব্যাংক এগুলোই 18 পয়েন্টের কাছাকাছি ফেলেছে। তো এই বড় বড় যে কোম্পানিগুলো লার্সেন অ্যান্ড টুব্রো, তারপরে এইচডিএফসি, ইনফোসিস, ভারতী এয়ারটেল এগুলোই বলতে পারেন আজকে মূলত বড় প্রেসার এই নিফটিতে তৈরি করে দিয়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প এই সুপ্রিম কোর্টের ট্যারিফ ক্যান্সেল করে দেওয়ার পরে যে নতুন ট্যারিফ বসিয়ে দিয়েছে, প্রথমে তো 10% ছিল, তারপরে 15%, এবং আজকে এই 24 তারিখ এবং এই ডোনাল্ড ট্রাম্পের নতুন যে ট্যারিফ 15% সেটা কিন্তু আজকের দিন থেকেই লাগু হয়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প তিনি সাবধান করে দিয়েছেন যে এই সুপ্রিম কোর্ট তাদের যে ট্যারিফ ক্যান্সেল করেছে সেই নিয়ে কোনো দেশ যেন কোনো গেম না খেলে। তাহলে কি করবে? ডোনাল্ড ট্রাম্প এই হুমকিও দিয়ে রেখেছে, তাহলে সেই কান্ট্রিগুলো এই যে হায়ার ট্যারিফ সেটা ফেস করবে। এছাড়াও আমাদের যদি ইন্ডিয়ার কথা বলি, এই সপ্তাহে এই ট্রেড ডিলের জন্য আমেরিকাতে যাওয়ার কথা ছিল এবং আমাদের
ইন্ডিয়ার যে বিভিন্ন অফিসিয়ালরা তারা কিন্তু সেই যে ডেট সেটাকে পিছিয়ে দিয়েছেন, মানে পরবর্তী কোনো একটা ডেটে এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হবে, তার আগে ভারত সরকারও এই যে ট্যারিফ এই ব্যাপারে কিন্তু অনেক আলোচনা করবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ট্রাম্প তো বলে দিয়েছে ভারতের সঙ্গে এই যে ট্রেড ডিল হয়েছে মানে 18% ট্রেড ডিল, সেখানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যখন মৌখিক ট্রেড ডিল হয়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা রুল রয়েছে এই ক্লজ 8, যেখানে কি হতে পারে আমাদের ইন্ডিয়া এই ট্রেড ডিলের ব্যাপারটাকে নিয়ে পুনরায় বিবেচনা কিন্তু করতে পারে। তো এই ক্লজ 8 এটা কি বলে যে এই ট্রেড ডিলের মধ্যে যদি কোনো দেশ এই ট্যারিফ বাড়িয়ে দেয় তাহলে অন্য কোনো কান্ট্রি তারা কিন্তু তাদের যে প্রমিস সেটা বদলাতে পারে, এবং ইন্ডিয়া এই ব্যাপারে বর্তমানে কিন্তু বিবেচনা করছে। আর আমাদের নিফটি ফিফটি ওপর দিকেই 25,500 এটাকে টিকিয়ে রাখাই গুরুত্বপূর্ণ কাজ হবে। আর হয়তোবা এই সপ্তাহে এই 25,500, 600, 700 এইগুলোর যে লেভেল সেগুলো অ্যাচিভ করবে, কিন্তু যদি নিচের দিকে 25,350 এটাকে কোনোভাবে ভেঙে ফেলে তাহলে কিন্তু একটা বড় ক্র্যাশ আসার সম্ভাবনাও এই নিফটি ফিফটিতে দেখা যাচ্ছে। আর যদি এই নিফটি ফিফটির কথা বলি, যদি দেখেন এখানে সেরকম কোনো পতন দেখতে পাবেন না, কিন্তু আমাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু রোজই নিচের দিকে পড়ছে। এই নিফটি ফিফটি তো নিচের দিকে নেবে আবার রিকভার করে যাচ্ছে, কিন্তু সেই সময় আমাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু সেভাবে রিকভার করছে না। এবং এই খারাপ পরিস্থিতিতেও কিছু শেয়ার আজকে তেজিতে ছিল, যেমন এই এসকেপ ইন্ডিয়া আজকে 6% বেড়েছে এবং কালকের দিনেও একটা ডিসেন্ট পারফরমেন্স দেখিয়েছে। এই 5 দিনে 13%-এর উপরে বেড়েছে। তারপরে এন্ডিউরেন্স টেক 5%-এর উপরে বেড়েছে। তারপরে দুটো কোম্পানি ন্যাটকো ফার্মা এটাই 5.80% এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এরিস লাইফ সায়েন্সেস এটাও 2.83% বাড়া। এই যে দুটো কোম্পানি রয়েছে এরিস লাইফ সায়েন্সেস এবং তার সঙ্গে সঙ্গে এই যে ন্যাটকো ফার্মা, এরা একটা পার্টনারশিপ করেছে। এইখানে দেখতে পাচ্ছেন ন্যাটকো ফার্মা এরিস লাইফ সায়েন্সেস শেয়ার জাম্প আপ টু 6% অন পার্টনারশিপ ফর সেমাগ্লুটাইড লঞ্চ ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে সেমাগ্লুটাইড এই যে মেডিসিনটা রয়েছে সেটা লঞ্চের ব্যাপারে এই ন্যাটকো ফার্মা এবং এডিস লাইফ সায়েন্সেস এরাই পার্টনারশিপ করেছে। তারপরে বিশাল মেগামার্ট 3%-এর উপরে বেড়েছে। ব্লুজেট এটাও 4%-এর কাছাকাছি বাড়া। তারপরে ব্যাংক অফ মহারাষ্ট্র 3.39%। আর ব্যাংকিং কোম্পানিগুলো এমনিতেই ভালো পারফর্ম করছে। এছাড়াও আরো একটি কোম্পানি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড টপ লেভেল থেকে অনেকটা পড়াও রয়েছে, আজকে 10%-এর রিকভারি দেখিয়েছে। এটাকে তেজি না বললেও পারেন। এইখানে যদি 1 বছরেরও চার্ট প্যাটার্ন দেখি, এইখানে দেখতে পাচ্ছেন 1 বছরে প্রায় 30% ডাউন, এবং এখানে 5 বছরের দেখতে পাচ্ছেন এই 2024 করেই এই যে শেয়ারটা এটাই 50 টাকার কাছাকাছি চলছিল, তার আগে 53 টাকা 54 টাকা এরকম জায়গাতে চলছিল। সেখান থেকে অনেকটা বড় ক্র্যাশ দেখিয়েছে এবং দেখতে পাচ্ছেন এত বড় যখন লম্বা চার্ট প্যাটার্ন খুলছেন তারপরে কিন্তু আজকের এই যে তেজি এটা কিন্তু কিছুই মনে হচ্ছে না। আর অনেকে এই ধরনের যে ছোটখাটো তেজি একদিনে 10% বেড়ে গেছে এরকম জায়গাগুলো দেখে টাকা লাগিয়ে ফেঁসেও কিন্তু যান। আর পড়া শেয়ারের যদি কথা বলি, আজকে তো আইটি স্টক পুরো ক্র্যাশ করে গেছে এবং বহু পুরনো লেভেলের কাছে ফিরে গেছে। যেমনটা টপ লুজার দেখতে পাচ্ছেন এল&টি টেকনোলজি সার্ভিসেস, এই আজকের দিনে 8% পড়েছে। এবং যদি লম্বা চার্ট প্যাটার্ন দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এর আগে এরকম প্রাইস কোন সময় করে চলছিল, এর আগে এই যে প্রাইস এটা ছিল এই 2022-এর মাঝামাঝি সময় করে, তো প্রায় সেরকম লেভেলে ফিরে গেছে বলতে পারেন। এবং কোভিড পূর্ববর্তী সময়েও এই যে শেয়ার এগুলো কিন্তু এই প্রাইসের কাছাকাছি ছিল। তারপরে ইনফোসিস লিমিটেড 3.56% ক্র্যাশ, এটাও দেখতে পাচ্ছেন 26শে ফেব্রুয়ারি 2021 এরকম সময় করে 1253-তে চলছিল, প্রায় সেই জায়গার কাছাকাছি আজকে চলে এসেছে, মানে প্রায় 5 বছর আগেকার যে প্রাইস সেই প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে। তারপরে উইপ্রো লিমিটেড, এখানেও যদি দেখেন এই 2021-এর প্রথম দিকে দেখতে পাচ্ছেন এরকম জায়গাতে এই যে উইপ্রো শেয়ার সেটা চলছিল। তারপরে কোফোর যেটাও 5% ক্র্যাশ, এটাও প্রায় এই 2024-এর কাছাকাছি যে প্রাইস সেখানে ফিরে গেছে। তারপরে আরো স্টক যেমন পারসিস্টেন্ট সিস্টেম 6% ক্র্যাশ করেছে। তারপরে এই সিএল টেক এটাও 5%-এর উপরে পড়া। অ্যাপেল 3i লিমিটেড 7% ক্র্যাশ, এবং এই টেক মাহিন্দ্রা এটাই 6.61% পড়ে গেছে। যতই আইটি সেক্টর থেকে কোম্পানি তুলে নেবেন সব স্টকে কিন্তু আজকে বড় বড় ক্র্যাশ দেখা গেছে। আর শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, আমেরিকান মার্কেটেরও যদি একটা দুটো আইটি কোম্পানি দেখি যেগুলো শুধুমাত্র এই স্পেসিফিক আইটিতেই কাজ করছে, এই এআই এর সঙ্গে সেরকম রিলেটেড নয়, সেগুলোতেও বড় ক্র্যাশ দেখা গেছে। যদি কথা বলি একটা বড় কোম্পানি এই যে আইবিএম রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন গতকাল এই 13%-এর কাছাকাছি ক্র্যাশ দেখা গিয়েছিল, এবং আজকের দিনেও এই প্রি মার্কেটে যে প্রাইস সেখানে প্রায় 0.5%-এর কাছাকাছি পতন দেখা গেছে। এছাড়াও আজকে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেগুলো কিছুটা প্রেসারে ছিল, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ট্রাইডেন্ট 2.22% পড়েছে। তারপরে অলোক ইন্ডাস্ট্রি 1.29% ডাউন। অরবিন্দ লিমিটেড 4.58% নিচে রয়েছে। গোকুলদাস এক্সপোর্ট এটাও পড়েছে 4.36%। আর আজকের দিনে এই টেক্সটাইল কোম্পানিগুলোর পড়ে যাওয়ার কারণ কি, এইখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কি করেছে, কাট করে দিয়েছে এই রোড টেপ বেনিফিটস, মানে এই কোম্পানিগুলো কিছু বেনিফিট পেতো বা ইনসেন্টিভ পেতো, তো সেই যে বেনিফিট সেটা প্রায় 50% কমিয়ে দিয়েছে। রোড টেপ বেনিফিট কি জিনিস এখানে দেখতে পাচ্ছেন, রিএমিশন অফ ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্ট প্রোডাক্ট। তো বর্তমানে এক্সপোর্ট নিয়ে বিভিন্ন প্রবলেম দেখা যাওয়ার কারণে এই যে গভর্নমেন্ট তারা এই রোড টেপ ডিউটি এটা কমিয়ে দিয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে টেক্সটাইল এক্সপোর্টাররা রয়েছে তারা গভর্নমেন্টকে এই ব্যাপারে আবার চিন্তা ভাবনা করার জন্য আবেদনও জানিয়েছে। আর এই রোড টেপ যে ইনসেন্টিভ এটা কোন কোন জিনিসের উপর বসে, এছাড়াও আরো একটা ইনসেন্টিভ রয়েছে, চলুন একটু ডিটেলসে দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি দু ধরনের বেনিফিট পায়। একটা হচ্ছে ROSCTL, রিবেট অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল ট্যাক্সেস অ্যান্ড লেভিস। এইগুলো কাদের কাদের উপর থাকে অ্যাপ্লিকেবল, যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাপারেল রয়েছে, গার্মেন্টস, মেডআপস, মানে একদম ফাইনাল যে প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট রেডি হয়ে গেছে তার উপর ROSCL এই যে ইনসেন্টিভ সেটা দেওয়া হতো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রোড টেপ, এই রেমিশন অফ ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস অফ এক্সপোর্টেড প্রোডাক্ট, এইগুলো কি, এইগুলো হচ্ছে জামা কাপড়ের যে কাঁচামাল, যেমন এই ইয়ার্ন, তার সঙ্গে সঙ্গে এই ফাইবার দেখতে পাচ্ছেন, ফেব্রিক, এইগুলোর উপরে দেওয়া হয়। তবে এটাও এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা প্রোডাক্ট এই দুখানা যে বেনিফিট সেটা কিন্তু একসঙ্গে ক্লেম করতে পারবে না। এমনটা হতে পারে একটা কোম্পানি এই যে ইয়ার্ন এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপারেল এই দুটোই তৈরি করে, তো সেই দুটো প্রোডাক্টের জন্য সেই কোম্পানি এই দুটো বেনিফিট পাবে, কিন্তু এই অ্যাপারেল এর উপর শুধুমাত্র এই ROSCTL এই যে বেনিফিট সেটা পাবে। এবং কোম্পানির যদি ইয়ানের ব্যবসা থাকে তার সঙ্গে সঙ্গে ফাইবারের ব্যবসা থাকে তাহলে তারা এই যে রোড টেপের বেনিফিট সেটা পাবে। আর গভর্নমেন্ট কি ঘোষণা করেছে, এই যে রোড টেপ স্কিম সেখানে 50% কাট করে দিয়েছে। এই কটন ইয়ান দেখতে পাচ্ছেন এর উপরে আগেই বেনিফিট এটা দেওয়া তো 3.4%, হাফ করে দেওয়া হয়েছে 1.7%। তারপরে এই যে ফেব্রিক 3.5% থেকে কমিয়ে করে দেওয়া হয়েছে 1.75%। এবং আনগিন্ড র কটন এখানে আগে ছিল 3.1%, সেখান থেকে কমিয়ে করে দেওয়া হয়েছে 1.55%। আর কি কারণে করা হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল 2027 যে বাজেট সেখানেই এই রোড টেপ ডিউটির যে অ্যালোকেশন সেটা কমিয়ে দেওয়া হয়েছে, এইখানে প্রায় হাফ করে দেওয়া হয়েছে। এর আগের বছর ছিল 18,232.5 কোটি, সেখান থেকে কমিয়ে করে দেওয়া হয়েছে এই 10,000 কোটি। আর স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট যেটুকু বাজেট অ্যালোকেট করবে সেখান থেকেই তো এই কোম্পানিগুলোকে বেনিফিট দিতে পারবে, তো এই অ্যালোকেশন কমে যাওয়ার কারণেই এই যে বেনিফিট সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এই ROSCTL এই যে বেনিফিট সেগুলো কাদের উপর, এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট, জার্সি, পুলোভার, তারপরে বেবি গার্মেন্টস, স্যুটস, মানে ফাইনাল যে প্রোডাক্ট সেগুলোর উপরে। আর এই রোড টেপ এটা হচ্ছে অন্যান্য যে প্রোডাক্ট সেগুলোর উপরে। এই রোড টেপ বেনিফিশিয়ারি মানে যেইটা কমানো হয়েছে তার আন্ডারে কোন কোন কোম্পানি পড়ে, যেমন দেখতে পাচ্ছেন বর্ধমান টেক্সটাইল এর উপরে এফেক্ট পড়বে, তারপরে অরবিন্দ লিমিটেড, গোকুলদাস এক্সপোর্ট, এইগুলোর উপরে। আর যেমনটা আগে বললাম একটা কোম্পানি এই দুটোর বেনিফিট পেতে পারে যদি তাদের মধ্যে এই দু রকম প্রোডাক্ট থাকে, যেমন এই অরবিন্দ লিমিটেড দেখতে পাচ্ছেন এই গার্মেন্টস এক্সপোর্ট, এর জন্য এই ROSCTL এই যে বেনিফিট এটা পাবে, এবং এই ডেনিম ফেব্রিক এটার জন্য এই যে রোড টেপ এই যে সুবিধা সেটা পাবে। তারপরে KPR মিল এটা দেখতে পাচ্ছেন, এটাও এই দু ধরনের প্রোডাক্ট তৈরি করে, এই ROSCTL এই বেনিফিটটা তো পায়, এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই রোড টেপের যে সুবিধা সেটাও কিন্তু পেতে পারে, কারণ এরা এই যে ইয়ান সেটা সেল করে থাকে। সেরকমই ওয়েলস্পুন লিভিং এদেরও দেখতে পাচ্ছেন এই দুটো যে বেনিফিট সেটা ক্লেম করার অধিকার রয়েছে টাইটেন লিমিটেড, এরাও চাইলে করতে পারে। এর পরের কোম্পানি IDFC ফার্স্ট ব্যাংক লিমিটেড। গতকালের বড় ক্র্যাশের পরে আজকের দিনে কিছুটা রিকভারি এসেছে। কি কারণে রিকভারি, এইখানে দেখতে পাচ্ছেন এই হরিয়ানা CM সাইনি তিনি একটা ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করেছেন যে 590 কোটি টাকার মধ্যে 556 কোটি তারা এই ব্যাংক থেকে রিকভার করে ফেলেছে। ব্যাংক তো তাদের দিক থেকে এই যে টাকা সেটা পেমেন্ট করে দিয়েছে, কিন্তু এরপরে ব্যাংক নিজেদের মধ্যে যে ঘোটালা হয়েছে সেখান থেকে কিভাবে টাকাটা রিকভার করে সেটাও একটা দেখার ব্যাপার হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন গতকালই এই যে ঘোটালার খবর সেটা সামনে চলে এসেছে, এবং আজকের দিনেই এই 556 কোটি টাকা যে রিকভার হয়ে গেছে সেই খবর সামনে চলে এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে AU স্মল ফাইন্যান্স ব্যাংক এটাও গতকাল পড়েছিল, এখানেও 3%-এর কাছাকাছি রিকভারি আজকের দিনে দেখা যাচ্ছে। তারপরে একটি কোম্পানি আদানি পাওয়ার, এই শেষের দিকে দেখতে পাচ্ছেন একটা শার্প রিকভারি আসে। দিনের বেশিরভাগ সময়টা এই লাল নেশানে ট্রেড করলেও এই কিছুটা শেষের দিকেই এই সবুজে গিয়ে বন্ধ হয়। এইখানে কোম্পানি কিছু ডিল সাইন করেছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই 558 মেগাওয়াট ইলেকট্রিসিটি এই তামিলনাড়ুতে সাপ্লাই করবে, এর জন্য একটা ডিল সাইন করেছে, এবং এই খবরে স্টকটা শেষের দিকে বেড়েছে। আর তারপরে গোল্ড এবং সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, যদি এখানে গোল্ড ফিউচার্সের কথা বলি আজকে 1% মতো ডাউন হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার্স এটাও 1.28% পড়ছে। তো এই গোল্ড সিলভারে প্রায় একই ধরনের চার্ট দেখা যাচ্ছে, যেদিন গোল্ডও লালে রয়েছে সেদিন সিলভারও লালে রয়েছে, কিন্তু গোল্ডে তেজিই বলুন বা তার সঙ্গে সঙ্গে মন্দেই বলুন সেটা একটু কম আসছে, এবং সেখানে সিলভারে এই যে জিনিসগুলো সেটা একটু বেশি আসছে। আর ভিডিও শেষে নিফটি 50 যেমনটা আজকে দেখতে পাচ্ছেন এই নিফটি 50-র মধ্যে আজকে 18খানা সবুজে বন্ধ হয়েছে এবং 32খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এই নিফটি 50-র মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, এখানে দেখতে পাচ্ছেন NTPC প্রায় 2.5% বাড়া, কোল ইন্ডিয়া বেড়েছে 1.28%, JSW স্টিল এটা 1.27% বেড়েছে, হিন্ডালকো 1%, এবং এই যে হিন্দুস্তান ইউনিলিভার এটাই 0.83% বেড়েছে। আর পড়েছে কোনগুলো, পড়া শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 4খানা শেয়ারই এই IT সেক্টর থেকে বিলং করছে। টেক মাহিন্দ্রা 6.17%, তারপরে এই HCL টেক 5.87% পড়েছে,
টিসিএস এটাও এই আইটি সেক্টরের 3.56%, তারপরে ইনফোসিস এটাই 3.56%, এবং এখানে অন্য একটা সেক্টর থেকে একটা কোম্পানি ঢুকেছে, সেটা হচ্ছে ইটারনাল, এটাই 5.07% পরে আজকের দিনে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।